এপিসোডে দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। এই দুটি ঘটনা আমরা যাদের কাছ থেকে পেয়েছি, মজার বিষয় হচ্ছে এই দুজনের বাড়ি কিন্তু মাগুরা জেলাতে। প্রথম যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি ওনার নাম অনিক। আর দ্বিতীয় যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তাকে আপনারা মোটামুটি সবাই চেনেন, আমাদের শেখ মিকাইল আহমেদ ভাই। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায়, আর অনিক ভাইয়ের বাড়ি মাগুরা জেলার সদর উপজেলায়। তো চলুন ঘটনায় চলে যাবার আগে যে কথাগুলো সবসময় বলি, আমাদের এই চ্যানেলে যে ঘটনাগুলো প্রচারিত হয় আপনাদের কাছ থেকেই পাওয়া, আর আমরা সব সময় আপনাদেরকে সত্য ভয়ের ঘটনাগুলো পাঠাতে বলে থাকি। আমরা বিশ্বাস করি যে সত্য ভয়ের ঘটনা প্রচারের মাধ্যম দিয়ে আমরা শুধু ভয়ের বিনোদন দিতে চাই না, সেই ঘটনাগুলোর মাধ্যম দিয়ে শিক্ষণীয় কিছু বিষয় শেয়ার করতে চাই। তাই আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnandaharwalbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORWORLDBD afnandaharwalbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের ঘটনাগুলো কেমন লেগেছে তা কিন্তু ঘটনা দুটি শোনার পর এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ কিন্তু রয়েছে আপনাদের হরওয়াল নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান স্পি নামে, সেটার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশনে একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলেই আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। রহস্য, ভয় এছাড়া অন্যান্য ভিডিও নিয়েও সেখানে আমরা রেগুলার এপিসোড আপলোড করছি। চলুন ঘটনায় চলে যাই। প্রথম ঘটনাটি আমরা তো অনেক ভাইয়ের কাছ থেকে পেয়েছি। এই ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা নয়, 2013 সাল থেকে শুরু করে নিয়ে এই 2026 সাল পর্যন্ত বিভিন্ন সময় যে রোমহর্ষক ঘটনাগুলো ওনার সাথে ঘটেছিল, সেই ঘটনাগুলি মূলত আমাদেরকে উনি পাঠিয়েছেন। 2013 সালে উনি ক্লাস 3-তে পড়তেন। ওনার জন্মস্থান কিন্তু মাগুরা জেলার সদর উপজেলায়, আর গ্রামের নাম হচ্ছে নতুন বাজার নিজ নান্দুয়ালি আশ্রমপাড়া। উনি ধর্মগতভাবে হিন্দু ধর্মাবলম্বী, এই কারণে এই ঘটনার মধ্যে ওনার ধর্মীয় কিছু কিছু বিষয় কিন্তু চলে আসবে। উনি মূলত যখন ক্লাস 3-তে পড়েন তখন উনি নানা বাড়িতে থেকে লেখাপড়া করতেন। ওনার নানা বাড়ি কিন্তু ঝিনাইদহ জেলাতে, তবে গ্রামের নামটি উল্লেখ করছি না, যদিও বা উনি আমাদেরকে জানিয়েছেন সেটা ঝিনাইদহ সদর উপজেলা থেকে 7 কি 8 কিলোমিটার ভেতরে ওনার নানা বাড়ি। তো বিকেলবেলা সাধারণত উনি ওনার সমবয়সী বন্ধুদের সাথে খেলাধুলা করতেন। নানা বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, এই 1 কিলোমিটার দূরে একটা জায়গায় খেলতে গিয়েছেন। সময়টা কিন্তু ছিল শীতকাল। তো ওনার বয়সী যারা আছেন তারা দেখা যাচ্ছে যে খেলাধুলা করেছেন। এরপর সন্ধ্যা যখন লাগবে, যেহেতু আরেকটু দূরে যেতে হবে, ওখানে যারা খেলতে এসেছিল তাদের বাড়িটা কিন্তু ওনার নানা বাড়ির আশেপাশেই, তারা তো চলে যাবে। তো ওনাকেও বলেছে চল চলে যাই। উনি আবার কি মনে করে একটু পরে যাবেন চিন্তা করেছেন। তখন কিন্তু সন্ধ্যা মোটামুটি নেমে এসেছে, তবে অন্ধকার একদম চারদিকে যে ছেয়ে গেছে তেমনটা না, আলো আছে মোটামুটি, চলে যাওয়া যায় হেঁটে হেঁটে, এমন একটা অবস্থা। এদিকে অন্যরা আগে আগে চলে গেছে, উনি আসছেন। তো উনি যেই পথ দিয়ে আসছিলেন ওখানে একটা জায়গা রয়েছে, সেই জায়গাটার নাম হচ্ছে তালতলা। এই জায়গাটা কিন্তু বেশ ভয়ঙ্কর, অনেকেই নাকি ওখানে ভয় পেয়েছে। উনি যখন ওই তালতলার কাছে এসেছেন তখন দেখেন একটা অদ্ভুত এবং ভয়ঙ্কর দৃশ্য। এই যে তাল গাছ, এই তাল গাছের পাশ দিয়ে বা নিচ দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে। যেহেতু কিছুটা আলো ছিল, বোঝাই যাচ্ছে যে তার পরিধেয় বস্ত্রের রং কী ছিল, বেশ বড় কালো টাইপের একটা আলখেল্লা পরা, হাতে একটা কোনো কিছুর পাত্র, এটা যে ঠিক কিসের পাত্র এটা বোঝা যাচ্ছে না, তবে কোনো একটা পাত্র এটা হাতে নিয়ে সে চলে যাচ্ছে। এখানে বলে রাখা ভালো, মানুষ যদি হেঁটে যায় তখন কিন্তু তার পা তো একটা সামনে যায় একটা পিছনে আসে। আমরা তো এভাবে হাঁটি, তাই না? ডান পা যদি সামনে দিই বাম পা তো তার জায়গায় থাকে, আবার বাম পা সামনে দিলে ডান পা তার জায়গায় থাকে, এভাবেই তো আমরা হাঁটি।
আর হাঁটার সাথে সাথে তো আমাদের বডিটাও নড়াচড়া করে, হাত নড়াচড়া করে। কিন্তু এই অনিক ভাই দেখছেন যে এই জিনিসটা যে যাচ্ছে, মনে হচ্ছে তার পায়ের নিচে চাকা জাতীয় কিছু লাগানো। সে ভেসে ভেসে যাচ্ছে, কিন্তু তার পা কিন্তু মাটির সাথেই লাগানো। এমন না যে সে মাটির থেকে বেশ কিছুটা উপরে শূন্য অবস্থান করছে, এমন না। সে এভাবে যাচ্ছে। যেতে যেতে ওই পাশে থাকা একটা বাঁশঝাড়ের মতো জায়গা রয়েছে, এই দিকে চলে গেল। উনি কিন্তু জিনিসটা দেখলেন। যেহেতু উনি এমন একটা জিনিস দেখেছেন, দেখার পর উনি দ্রুত নানা বাড়িতে আবার চলে আসেন। এসে ওনার নানিকে বলছেন, এই ঘটনা, আমি তো এরকম একটা জিনিস দেখেছি। নানি তো এটা শুনেই ভয় পেয়েছে। আরে বলিস কি, এরকম একটা জিনিস দেখলি ওইখানে? না জানি পরে কোনো সমস্যা হয়, এই চিন্তা করে নানি কি করেছেন, ওনাদের বাড়ির কাছাকাছি একজন বয়স্ক ভদ্র মহিলা যিনি ঝাড়ফুঁক করতে পারতেন, তার কাছে নিয়ে যান এই অনিক ভাইকে। তো উনি ঝাড়ফুঁক করে দেন, বলেন যে ও কিছু না। আর ওই রাস্তায় কিছু সমস্যা আছে, অনেকেই ওখানে এই ধরনের জিনিস দেখেছে আর কি, ঝাড়ফুঁক করে দিলাম, ভয়ের কিছু নেই। এই ঘটনার পরের দিন, তখনও কিন্তু সময়টা সন্ধ্যাকাল, উনি কিন্তু ওই দিন আগেই বাড়িতে চলে এসেছেন, মানে নানা বাড়িতে চলে এসেছেন। উনি ওনার নানা বাড়ির কাছাকাছি একটা জায়গা, ওই জায়গাতে একটু জঙ্গলের মতো ছিল, আর পাশেই বাঁশঝাড় ছিল। তো উনি ওই জঙ্গলের ওই দিকটাতে কোনো একটা কারণে গিয়েছেন। উনি দেখেন সাদা আলখেল্লা পরা একটা লম্বা ব্যক্তি, তার হাতে তেমন কিছু ছিল না, বা কিছু আছে কিনা বোঝা যায় নাই। সেও ওই গতকাল যেই অবয়বটাকে উনি দেখেছিলেন, যেভাবে মনে হচ্ছে যে মাটির সাথে লেগে লেগে চলে যাচ্ছে, কিন্তু বডি নড়াচড়া করছে না, পায়ের নিচে চাকা লাগানো, মনে হচ্ছে ওই একই রকমভাবে এই অবয়বটাও আস্তে আস্তে জঙ্গলের ভেতর দিয়ে বাঁশঝাড়ের দিকে গিয়ে মিলিয়ে গেল। উনি কিন্তু এটা দেখেছেন। দৌড়ে বাড়িতে এসে উনি বিষয়টা শেয়ার করেন ওনার নানির সাথে। ওনার নানি এবারও তো ভয় পেয়ে গেছেন। তখন আবার ওই যে বয়স্ক ভদ্রমহিলা, তার কাছে নিয়ে যান, তার কাছ থেকে ঝাড়ফুঁক করিয়ে নিয়ে আসেন। তো এরকম তো গেল দুটি ঘটনার কথা। তো এরপরে কিন্তু প্রায় বেশ কিছু বছর, উনি ওই সময় তো ক্লাস 3-তে পড়তেন, ক্লাস 6 পর্যন্ত উনি উঠে গেছেন। এর মধ্যে কিন্তু আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি। 2017 সালের দিকে আর একটা ঘটনা ঘটে। তো ওই সময়ে উনি ওনার বাড়িতে অবস্থান করছিলেন, যে মাগুরাতে আর কি। তো ওনাদের যে ঘরটা, এই ঘর থেকে ওয়াশরুমটা বাইরে হলেও এই ওয়াশরুমটা কিন্তু পাকা করা, উপরের ছাদ, আর ছাদ আর দেয়ালের মধ্যবর্তী জায়গায় বেশ কিছুটা ফাঁকা রাখা হয়েছে চতুর্দিকেই, যাতে আলো বাতাস ঢুকতে পারে। ওই সময়ে ওরা নানা এসেছিলেন হচ্ছে সৌদি আরব থেকে দেশে। ওনার নানা বেশ অনেক বছর সৌদি আরবে ছিলেন, দেশে আসছেন। তো দেশে আসার পর নানা বেড়াতে আসছেন। নানা ওনাকে, কারণ উনি হচ্ছেন নানার বড় মেয়ের বড় ছেলে, সেই হিসাবে একটা আদর যত্ন তো নানা সবসময় করতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন। নানা বেশ কিছু চকলেট এনেছিলেন, ওনাকে খাইয়েছেন, আরও অনেক জিনিস নিয়ে এসেছিলেন, খাইয়েছেন। তো খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমিয়েছেন, ওয়াশরুমে যাবার দরকার হয়েছে। তো ওনার ওই সময় মনে পড়ে, স্পষ্ট সময়টা মনে আছে, ভোর 4:19 ওয়াশরুমে যাবার দরকার হয়। কেননা উনি ওই সময় পাশে থাকা মোবাইলের সময়টা দেখেছিলেন। ওনার আম্মুকে ডাক দেন, ওনার আম্মু ওঠে, ওঠার পর বাইরে বের হয়েছেন, ওয়াশরুমে যাবেন। তো আলো তো ছিল বাইরে, সমস্যা নাই, উনি ওয়াশরুমে চলে গেছেন। এর মধ্যে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। ওনার আম্মু দেখেন যে ওই ওয়াশরুমের কাছে ওনাদের গোয়ালঘর রয়েছে, ওই গোয়ালঘরের সাইড থেকে একটা ছায়া মনে হচ্ছে বের হয়ে এলো, বের হয়ে ওয়াশরুমের পেছন দিকে চলে গেল। তো এই দৃশ্য দেখার পর উনি চিন্তা করেছেন যে উনি হয়তোবা কি দেখে ফেলেছেন রাতের বেলা। কেননা উনিও তো ঘুমিয়েছিলেন, ঘুম থেকে একদম ঘুম চোখে উনি এসে দাঁড়িয়েছেন ওয়াশরুমের কাছাকাছি জায়গায়, ভুল তো দেখতেই পারেন। উনি এই চিন্তা করে বিষয়টাকে আসলে এভাবে পাত্তা দেন নাই। কিন্তু এর মধ্যে ঘটছে আর একটা ভয়ঙ্কর ঘটনা। তা হচ্ছে ওয়াশরুমের ভেতরে তো অনেক ভাই বসে আছেন। হঠাৎ করে মনে হলো ওয়াশরুমের পেছন দিকে খচমচ করে ওঠে, মনে হচ্ছে ওখানে কোনো কিছুর উপস্থিতি রয়েছে। গ্রামে তো রাতের বেলা বিভিন্ন নিশাচর প্রাণী ঘুরেই বেড়ায়।
উনি মনে করছেন এরকম কিছু, কিন্তু হঠাৎ করে খুবই গম্ভীর কণ্ঠে বলে ওঠে, অনিক, হ্যাঁ অনিক, এভাবে বলে ওঠে। তো উনি আবার ভিতর থেকে বলছেন যে হ্যাঁ কে। উনি আবার উত্তর দিয়েছেন, কিন্তু এরপরে আর কোনো সারা শব্দ নাই। আবার 1-1.5 মিনিট পর বলে উঠছে, অনিক, হ্যাঁ অনিক। উনি আবার বলে উঠছেন, হ্যাঁ কে, কে ডাকে। এরপর আর কোনো সারা শব্দ নাই। তো উনি চিন্তা করলেন কী ব্যাপার, কে ডাকে, নিশ্চয়ই কাছাকাছি যে আমার যে বন্ধুর বাড়ি আছে, মনে হয় ও এখানে এসে মজা করছে। তখন উনি কি করেছেন, উনি ফ্রেশ হয়ে, ওই যে বলেছিলাম যে ওয়াশরুমের উপরের দিকে কিন্তু ফাঁকা জায়গা ছিল, উনি যেহেতু মানে শরীর স্বাস্থ্য তো চিকন ছিল আর কি, অনায়াসেই উনি লাফ দিয়ে হাত উপর দিকে উঠিয়ে দিয়েছেন, বডিটাকে ঝুলিয়ে দিয়েছেন। এরপরে হাতের উপর ভর করে মাথাটা উপরের দিকে তুলেছেন, তুলে চারদিকে তাকিয়ে দেখছেন যে বাইরে কে তাকে ডাকে। উনি দেখলেন কেউ নাই। এরপর আবার যখন উনি নিচে নেমেছেন, আবার বাইরে থেকে বলে ওঠে, অনিক, এ অনিক। এইভাবে কিন্তু কয়েকবার ওনাকে ডাকে, খুব গম্ভীর কণ্ঠে, আর এই কণ্ঠটা ওনার মোটেও পরিচিত ছিল না। তো উনি ওয়াশরুম থেকে বের হয়েছেন, বাইরে বের হয়ে দেখেন দূরে ওনার আম্মু দাঁড়িয়ে আছে। পরে ওনার আম্মুর সাথে উনি ঘরে এসে বলছেন যে কে যেন আমাকে ডাকলো অনেক অনেক বলে, কিন্তু আমি তো খুঁজে কাউকে পাইলাম না, আর কণ্ঠটা অপরিচিত, বেশ গম্ভীর কণ্ঠ। তো ওই সময় ওনার আম্মু কিছু বলেন নাই। পরদিন সকালবেলা ওনার আম্মু বলেছিলেন যে উনি গোয়াল ঘরের পাশ থেকে একটা ছায়ামূর্তিকে বের হতে দেখেছেন, বেশ লম্বা একটা ছায়ামূর্তি ওয়াশরুমের পেছন দিকে চলে গেল। কিন্তু এই যে অনিক ভাইকে ডাকাডাকি করলো, এই ডাক কিন্তু আবার অনিক ভাইয়ের আম্মু শুনতে পান নাই। আর ওই সময় এই বিষয়টা বললে অনিক ভাই ভয় পেতে পারেন, যার কারণে অনিক ভাইয়ের আম্মু রাতের বেলা অনিক ভাইকে বিষয়টা বলেননি, সকালবেলা বলেছেন। তো এই তো গেল একটা ঘটনা। তো এরপরে দেখা গেল যে বেশ আরও কয়েক বছর চলে গেল, এর মধ্যে আর তেমন কোনো ঘটনা ঘটেনি। তো উনি এসএসসি পরীক্ষা দিয়ে চলে আসেন হচ্ছে ফরিদপুরে। ফরিদপুরে ওনাদের এক আত্মীয় বাড়ির এখানে থেকে উনি লেখাপড়া করছিলেন। ওনার আত্মীয় বাড়ি যেটা, সেটা হচ্ছে ফরিদপুরের শিবরামপুর এলাকায়। ওখানে থেকে উনি লেখাপড়া করছিলেন। আর ফরিদপুরের যে ইয়াসিন কলেজ আছে, সরকারি ইয়াসিন কলেজ, সেখানে উনি অধ্যয়নরত ছিলেন। ওই যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন, তো তখন তো বিভিন্ন সময় পরীক্ষা পড়ে, আর ওই সময় ওনাদের এলাকা থেকেও কিন্তু বেশ কিছু ছেলেরাও ওই প্রতিষ্ঠানে এসে ভর্তি হয়েছিল। তো উনি তো একদিন হয়েছে কি পরীক্ষা, কোনো একটা পরীক্ষা আর কি, তো পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষাটার যে সময়টা ছিল 2টো থেকে 5টা পর্যন্ত, অর্থাৎ দুপুর 2টায় শুরু হবে, বিকাল 5টায় শেষ হবে। 5টায় যখন শেষ হয় তখন তো উনি আবার এই শিবরামপুরের দিকে চলে আসবেন। তখন তো এই অটো জাতীয় যেই গাড়িগুলো আছে, এই গাড়িগুলোতেই আসতে হবে আর কি। তো উনি আসছেন, আস্তে আস্তে দেখা গেল যে সন্ধ্যা হয়ে গেছে। তো উনি যে যাবেন ওনার এই আত্মীয়ের বাড়িতে, ওখান থেকে কিন্তু রিক্সাতেই চলে যাওয়া যায়। উনি চিন্তা করলেন যে এটুকু পথ হেঁটেই চলে যাই। তো উনি যেই পথ দিয়ে যাবেন, ওখানে জঙ্গলের মতো একটা জায়গা রয়েছে। যখন উনি ওই পথ দিয়ে যাচ্ছেন, তখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে বলতে মাগরিবের নামাজও হয়ে গেছে, চারদিকে মোটামুটি অন্ধকারই বলা চলে। আকাশের দিকে তাকালে হালকা একটু আলোক ছটা দেখা যায় বটে, কিন্তু সেই আলোতে চারদিকে যে আলোকিত এরকমটা না। তো উনি যাচ্ছেন, জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ওনার কাছে মনে হলো পেছন থেকে কেউ ওনার চুল টানার চেষ্টা করছে। উনি আবার ওই সময় ঘাড়ের দিকে একটু চুল বড় রাখতেন, একটু বাবরি টাইপের চুল রাখার চেষ্টা করতেন আর কি, তবে চুলটা কিন্তু বড় ছিল না ওই রকম। তো ওনার কাছে মনে হচ্ছে যে পেছন থেকে কেউ ওনার চুল টানার চেষ্টা করছে, চুল ধরছেও। ধরার পরে মনে হচ্ছে যে মুঠ দিয়ে মানে মুঠি করে যে ধরবে চুল, এটা পারছে না। উনি তো বুঝতে পারছেন ঝামেলাটা কি হয়েছে, কেননা পেছনে কেউ আছে এই অনুভূতিটা ওনার কাছে কিন্তু হচ্ছিল। আর ওই সময়ে ওই জায়গাটা খুবই নির্জন ছিল, আশেপাশে কোনো লোকজন ছিল না। তখন তো আর রাত না ওরকম, তারপরও ওই সময় লোকজন ছিল না। ওনার চুল ধরার বারবার চেষ্টা করছে, মাঝে মাঝে মনে হচ্ছে ওনার একটা চুল ধরছে, একটা চুল যদি ধরে কেউ পেছন থেকে টান দেয়
তখন কিন্তু একটা অনুভূতি হয়। এই অনুভূতিটাও কিন্তু ওনার হচ্ছিল। উনি দ্রুত হাঁটা শুরু করেছেন। তো উনি যে হাঁটছেন, হাঁটতে হাঁটতে একটা জায়গা আছে, ওখানে একটা মহিলা মাদ্রাসা আছে, ওইখানে আবার আলো আছে। উনি চিন্তা করছেন যে ওই আলোর দিকে যাই। তো মহিলা মাদ্রাসার কাছাকাছি চলে এসেছেন, এমন সময় দেখতে পান ওনার এক বন্ধু আসছে হেঁটে হেঁটে। তখন ওনার বন্ধু ওনাকে দেখে বলে যে, কী ব্যাপার অনেক, তুই এত রাত্রে, এত রাত তো না, মানে এই সময় একা একা আসছিস? তখন এই অনেক ভাই বলছেন যে, জানিস এই যে মাত্র এরকম একটা ঘটনা ঘটছে, আমার চুল ধরে টানাটানি করার চেষ্টা করছিল। তখন ওনার বন্ধু বলেন যে, আসলে রাতের বেলা বা সন্ধ্যার পরে এই দিক দিয়ে কেউ হেঁটে আসতে চায় না, অনেকটা ঘুরে আসতে চায়। হয়তো বা মাত্র সন্ধ্যা হয়েছে, মাত্র রাত নেমেছে, এই জন্য তুই আসছিস, কিন্তু এরপরেও খেয়াল কর, আমি কিন্তু তুই যেই পথ দিয়ে আসছিস ওই পথ দিয়ে আসিনি, আমি এইখান থেকে অন্য দিক দিয়ে ঘুরে যাব। এইখানে বেশ কিছু বছর আগে একজন বয়স্ক লোক আত্মহত্যা করে। এরপর থেকেই এই ধরনের সমস্যা শুরু হয়েছে। কে যেন চুল ধরে টানাটানি করার চেষ্টা করে, তারপর আরও বিভিন্ন ধরনের কিছু কিছু সমস্যা করার চেষ্টা করে, এরকম এটা হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু ওনার বন্ধু বললেন। তো এই তো গেল একটা ঘটনা। এই ঘটনার প্রায় 1 বছর পর, এর মধ্যে কিন্তু উনি হাঁটাচলা করছেন ওই দিক দিয়ে, আর তেমন কিছু সমস্যা হয় নাই। 1 বছর পর ওই একই আত্মীয়ের বাড়িতে আর কি, উনি সন্ধ্যা না, বেশ রাত বলতে তখন হয়তো এশার আজান হয়ে গেছে, নামাজও হয়ে গেছে, এমন একটা সময়। ওই সময় তো ওখানে ওয়াইফাই ছিল না। উনি এমবি কার্ড কিনতেন। এমবি কার্ড যেটা পাওয়া যেত, মোবাইল অপারেটররা বিভিন্ন ধরনের কার্ড, বিশেষ করে যেই কার্ডটা রিচার্জ করলে এমবি চলে আসে। তো উনি এমবি কার্ড কেনার জন্য বাইরে বেরিয়েছেন। চিন্তা করলেন যে এমবি কার্ড কিনে নিয়ে আসি, মোবাইলে ডেটা শেষ হয়ে গেছে। তো উনি যখন বের হয়েছেন, বের হবার পর উনি মোটামুটি যে পথ দিয়ে যাচ্ছেন এটা কিন্তু পাকা রাস্তা, হাঁটছেন কিন্তু পাকা রাস্তা দিয়ে। তো এমবি কার্ড কেনার পর যখন ফেরত আসছেন, ওই রাস্তার পাশে কিন্তু বাঁশঝাড় রয়েছে। হঠাৎ করে ওনার কাছে মনে হলো যে এই বাঁশঝাড়ের যে কঞ্চিগুলো আছে এর উপর দিয়ে কেউ হেঁটে হেঁটে আসছে। আসলে বাঁশঝাড়ের যে কঞ্চি, এখানে কিন্তু কোনো বানরের পক্ষেও লাফালাফি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা বেশ কঠিন, কারণ কঞ্চিগুলো জালের মতো বিস্তৃত থাকে। এর ফাঁক ফোকর দিয়ে কিন্তু পাখিও উঠতে গেলে আটকে নিচে পড়ে যায়, আহত হয়। সেখানে কারো পক্ষে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বা এগিয়ে যাওয়া তো সম্ভব ওভাবে হয় না। তো উনি ফিল করছেন যে এরকম কেউ একজন হেঁটে যাচ্ছে। তখন উনি কী করছেন, ওনার চোখটা একটু বাঁকা করে, মানে আর চোখে দেখার চেষ্টা করছেন যে জিনিসটা আসলে কি। তো উনি দেখতে পেলেন যে আসলেই বাঁশের কঞ্চির উপর দিয়ে হেঁটে হেঁটে একটা জিনিস, মনে হচ্ছে জিনিসটা কালো কুচকুচে, উচ্চতা মানুষের মতোই মনে হবে, তবে এই জিনিসটাও একদম বাঁকা চোখে ওনার দিকে তাকিয়ে আছে। মানে উনিও আর চোখে তাকিয়ে আছেন, আর ওই জিনিসটাও আর চোখে ওনাকে দেখছে। আর ওই জিনিসটার চোখ দুটো লাল টকটকে আর লাইটের মতো জ্বলছে। তো উনি যখন এটা দেখলেন, উনি আবার চোখটা সরিয়ে ফেলেন, ভয় পেয়েছেন মারাত্মক। দ্রুত উনি ওই বাড়িতে ফেরত আসলেন। এরপরে এসে তো জিজ্ঞেস করছেন যে এখানে কি কোনো সমস্যা টমস্যা নতুন করে তৈরি হয়েছে কি না, এরকম একটা জিনিস দেখলাম, 1 বছর হয়ে গেল আর কোনো সমস্যা হলো না। তখন একটা বিষয় জানা গেল, তা হচ্ছে এই যে বাঁশঝাড়টা, এই বাঁশঝাড়ের এখানে একটা দুষ্টু পিশাচ বসবাস করে। এর কাজই হচ্ছে মানুষকে বিরক্ত করা। মানুষ রাতের বেলা দিক দিয়ে হেঁটে গেলেই সে বিরক্ত করবে, মানে করবেই, এটা তার একটা বদ অভ্যাস হয়ে গেছে। তো এটা উনি শুনলেন আর কি। এরপরেও আরও বেশ কিছু বছর কেটে গেল। উনি তো আবার নিজ এলাকায় ফেরত আসছেন ইন্টারমিডিয়েট পাশ করার পর। আর সময়টা উনি বললেন, এরপরের যে ঘটনাটা, এটা 31st নাইট। তো উনি ওই সময় গিয়েছিলেন নানা বাড়িতে, ঝিনাইদহে আর কি। তো ওখানে থাকা ওনার বন্ধুদের সাথে রাতের বেলা পিকনিক করবেন। তো পিকনিক হয় রাত 1টার দিকে, খাওয়া দাওয়া শেষ করে উনি আবার ওনার নানা বাড়িতে ফেরত আসবেন। তো উনি যেই পথ দিয়ে ফেরত আসবেন, এই পথের প্রথমে পরে একটা মেহগুনি বাগান, এরপরে দেখা যাচ্ছে যে বাঁশঝাড় রয়েছে, পুকুর রয়েছে, শ্মশান রয়েছে। শ্মশানের ওখানে আবার তাদের 2টো কবর রয়েছে, অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে অনেকের কবর হয়, সমাধি অনেকে বলে আর কি। তো
এরকম কবর রয়েছে দুটো। তো ওই দিক দিয়ে ওনাকে আসতে হবে। তো ওই দিক দিয়ে উনি যখন আসছিলেন, ওই পথে কিন্তু একটা তেঁতুল গাছও আছে। তো ওইটা পার করার পর যখন তেঁতুল গাছের কাছাকাছি উনি আসছেন, উনি দেখতে পান ওই তেঁতুল গাছের নিচ দিকে একটা ডাল রয়েছে। ওই ডালের উপরে সাদা শাড়ি পরা একটা অবয়ব বসে আছে এবং তার 2 পা দুলাচ্ছে। চেহারাটা বোঝা যাচ্ছে না, তবে বোঝা যাচ্ছে এতটুকুই যে এটা বেশ বয়স্ক। আর মাথার চুলগুলো যে সাদা, এই চুলগুলো মনে হচ্ছে আলো ছড়াচ্ছে, এরকম মনে হচ্ছে। এটা যখন উনি দেখেছেন, উনি কি সামনের দিকে যাবেন না পেছন দিকে যাবেন এটা বুঝতে পারছেন না। কি একটা বিপদ। আর ওই জিনিসটা কিন্তু ওভাবেই আছে, তার দিকেও তাকাচ্ছে না, সে ওইভাবেই বসে আছে আর পা দুলাচ্ছে। তখন অনেক ভাই যেটা করেন সেটা হচ্ছে ওনার বন্ধুদেরকে ফোন দেন, কারণ তারা তো ওখানেই আছে, গল্প গুজব করছে। উনি না হয় চলে আসছেন আর কি আগে আগে। এদের মধ্যে একজন আবার এগিয়ে আসে। উনি কিন্তু ফোনে বলেছেন যে এরকম এরকম বিষয়, আমি তো সামনে যেতে পারতেছি না, পিছনেও আসতে পারতেছি না, তোরা একটু কেউ আয়, আমাকে একটু এগিয়ে দিয়ে আয়। তো একজন আসে, আসার পর দেখা যায় ওখানে কিছু নাই। এরপরে বেশ কিছুটা পথ ওনাকে এগিয়ে দিয়ে ওনার ওই বন্ধু আবার ব্যাক করে আগের জায়গাতে। তো সে ঠিকঠাক মতো চলে আসলেও উনি যখন ওখান থেকে আরেকটু সামনের দিকে এগিয়েছেন, তখন ওইখানে একটা পুকুর রয়েছে। ওই পুকুরের পাড় ঘেঁষে যখন উনি হেঁটে যাচ্ছেন নানাবাড়ির দিকে, হঠাৎ করে দেখতে পান যে পুকুরের পাড়ের পাশে যে পুকুরের পানি রয়েছে, এই পানিতে কোনো একটা অবয়বের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। উনি কি মনে করে দিকে তাকিয়েছেন, উনি দেখতে পান যে মনে হচ্ছে ওই অবয়বটা ওনার পাশাপাশি ভেসে ভেসে আসছে। ওই যে সাদা শাড়ি পরা, চুলগুলো সাদা, আলোক রশ্মি ছড়াচ্ছে, কিন্তু চেহারা ভালো করে বোঝা যাচ্ছে না। যখনই এটা উনি দেখেছেন, মারাত্মক ভয় পেয়েছেন। উনি এবার দিয়েছেন ঝেড়ে এক দৌড়। দৌড়ে উনি ওনার নানাবাড়ির কাছাকাছি চলে আসছেন। একদম নানাবাড়িতে ঢোকার আগে কিন্তু বেশ কিছু কলা গাছ রয়েছে। কলা গাছের ওখানে এসে উনি একটু দৌড় থামিয়ে দেন বলতে গতিটা কমিয়ে দেন আর কি। এরপর হচ্ছে উনি ওনার নানাবাড়িতে ঢুকবেন। এমন সময় ওনার কাছে মনে হলো এই যে কলা গাছগুলো আছে, কোনো একটা কলা গাছের আড়ালে ওই অবয়বটা দাঁড়িয়ে আছে। মাথাটা একটু বের করে রেখেছে, এক চোখ বের করেছে, মাথাটা একটু কাত করে। মাথাটা যখন কাত করেছে তখন তার সাদা চুলগুলো কিন্তু এক পাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে ওই জিনিসটা হাসাহাসি করছে, মানে হি 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 করে খুব মৃদু স্বরে হাসছে। এটা দেখার সাথে সাথে উনি তো প্রচণ্ড জোরে এক চিৎকার দিয়ে নানাবাড়ির ভিতরে ঢুকে গিয়েছেন। তো ওনার চিৎকারে নানাবাড়ির লোকজন তো উঠে পড়েছে। নানি বলছে, এই কী হয়েছে রে, চিৎকার দিলি কেন? তখন উনি বলেন যে এরকম এরকম ঘটনা, আমি এই একটা জিনিস দেখছি। তখন ওনার নানি ওই সময় সান্ত্বনা দেন, আরে ও কিছু না, মনে হয় যে কলা গাছের যে শুকনো পাতা থাকে এগুলো তো ঝুলতে থাকে, মনে হচ্ছে বাতাসে এগুলো নড়াচড়া করছিল, তুই এটা দেখেছিস। মানে এইভাবে ওনাকে একটা সান্ত্বনা দেওয়া হয়। তো এরপরে কিন্তু একজন ভালো কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর কিছু তাবিজ দেওয়া হয়েছিল ওনাকে, এটা উনি ব্যবহার করেছেন। এরপরে ছোট ছোট কিছু ঘটনা ঘটেছে আর কি দীর্ঘ সময়ে। এবারে চলে আসি সর্বশেষ ঘটনায় 2026 সালের জানুয়ারি মাসের দিকে, এমন একটা সময়। তো ওই সময় উনি গ্রামেই ছিলেন। মাগুরার এক বন্ধু, সে ওনার সাথে যোগাযোগ করে সে বাইক চালানো শিখবে। এখন শহর এলাকায় তো বাইক চালানোটা বেশ কঠিন, গ্রাম সাইডে আসলে বাইক চালানো একটু সহজ হয়ে যায়। তখন উনিও চিন্তা করলেন ঠিক আছে, তার বন্ধুকে উনি বাইক চালানো শেখাবেন। এখন দিনের বেলা তো রাস্তাতে অনেক গাড়ি থাকে, মানুষজন চলাচল থাকে। একজন নতুন ব্যক্তিকে বাইক চালানো শেখাতে গেলে কখন কার সাথে দুর্ঘটনা ঘটিয়ে দেবে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য রাতের বেলা ওনাকে বাইক শেখানোর জন্য বের হয়েছেন। উনিও চলে আসছেন দিনের বেলাতেই। তখন রাত খুব বেশি তাও না, রাত 10টা 11টা এরকম একটা সময় বা এরকম বাজে আর কি। তো বাইক চালাতে চালাতে ওনারা মঠ বাড়ি নামক একটা জায়গা রয়েছে, ওখানে চলে আসছেন। ওখানে একটা জোড়া শ্মশান রয়েছে। ওনারা যখন বাইক চালাতে চালাতে, ওই সময় কিন্তু বাইকের সামনে বসা হচ্ছে ওনার সেই বন্ধু, সে তো নতুন চালক, আস্তে আস্তে চালাচ্ছে, আর অনেক ভাই পেছনে বসে আছেন। সে যখন বাইক চালাতে ওই যে মঠ বাড়ি জোড়া শ্মশানের কাছে চলে আসছেন, তখন এই অনেক ভাই দেখতে পান শ্মশানের যেই জায়গাটাতে লাশটা রেখে পোড়ানো হয়, চারদিকে কিন্তু 4টা
খুঁটির মতো থাকে, এক এক জায়গায় এক এক রকম থাকে আর কি। তো ওই জায়গাটাতে মনে হচ্ছে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। একটা মানুষের উচ্চতা তো 6 ফুট ম্যাক্সিমাম, যদি এরকম দেখি আমরা, বেশি লম্বা যারা 6 ফুটের বেশিও আছে, মনে হচ্ছে একটা 10-12 ফুট উচ্চতার একটা লিকলিকে অবয়ব। তার হাত দুটো অনেক লম্বা, পা দুটো অনেক লম্বা, আর তার গায়ে কোনো মাংস নেই বলে মনে হচ্ছে। এই জিনিসটা দাঁড়িয়ে আছে। তো এটা দেখার সাথে সাথে অনেক ভাই তো ভয় পেয়েছেন। উনি তখন পেছন থেকে সামনে থাকা বন্ধুকে বলছে যে এই বাইকের স্পিড বাড়া। এখন উনি হচ্ছেন নতুন চালক, উনি স্পিড বাড়ালে নিয়ন্ত্রণ তো হারিয়ে ফেলবেন। তখন উনি কিছুটা স্পিড বাড়িয়েছেন। এদিকে ওই জিনিসটা যখনই এই অনেক ভাই দেখেছেন, ওই জিনিসটাও কিন্তু এই অনেক ভাই আর তার বন্ধুকে দেখে ফেলেছে। অনেক ভাই কিন্তু তাকিয়ে আছেন ওই জিনিসটা কী করে দেখার জন্য। উনি খেয়াল করেন ওই জিনিসটা শ্মশানের ওই জায়গা থেকে হেঁটে হেঁটে রাস্তায় আসলো। রাস্তা আসার সাথে সাথে দৌড় শুরু করেছে ওই বাইকের পেছনে পেছনে। বাইকের লুকিং গ্লাসে কিন্তু ওই জিনিসটাকে দেখা যাচ্ছে না। অনেক ভাই পেছন দিকে তাকিয়ে তাকিয়ে ওই জিনিসটাকে দেখছেন। ওই জিনিসটা যখন দৌড়ে দৌড়ে আসছে, মনে হচ্ছে ঠক 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 শব্দ হচ্ছে। যেহেতু তার গায়ে কোনো মাংস ছিল না, মনে হচ্ছে পুরোটাই হাড় কঙ্কালের মতো। যেহেতু রাস্তার উপর দিয়ে হেঁটে আসছে, পাকা রাস্তা, এই জন্য ঠক 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 শব্দ হচ্ছে। এদিকে পেছন থেকে অনেক ভাই সামনে থাকা তার বন্ধুকে বলছেন এই স্পিড বাড়া, স্পিড বাড়া। তো উনি তো স্পিড বাড়াচ্ছেন। একটা পর্যায়ে এসে উনি বলতেছেন যে আমি আর স্পিড বাড়াতে পারবো না, আমি যদি এখন আরও বেশি স্পিড বাড়াই, এখন আমি আর নিয়ন্ত্রণ করতে পারবো না, বাইক কিন্তু পড়ে যাবে খাদের মধ্যে বা বড় একটা দুর্ঘটনা ঘটবে। এদিকে স্পিড বাড়া বলছেন, কিন্তু কোন দিকে যাবেন রাতের বেলা? এখন ওনার বন্ধু তো রাতের বেলা গ্রামের এই রাস্তাঘাট উনি চেনেন না। উনি তো ইচ্ছা মতো ডানে বাই মানে যেদিকে রাস্তা পাচ্ছে ওইদিকে ঢুকিয়ে দিচ্ছে গাড়ি। এরকম করতে করতে এমন একটা গ্রামের রাস্তায় ঢুকিয়ে দিয়েছে, আশেপাশে কোনো লাইট নাই, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। দূরে দূরে যে ঘরবাড়িগুলো আছে সেখানে তাদের বাড়িতে লাইট জ্বলছে, এতটুকুই হচ্ছে আলোর উৎস। আকাশেও কোনো চাঁদ নাই, মেঘে ঢাকা, মানে অন্ধকার। আলোর উৎস আর একটা আছে, তা হচ্ছে ওনাদের বাইকের হেডলাইট। হেডলাইট থেকে যে আলোটা বের হচ্ছে সামনে, এটাই হচ্ছে আলোর উৎস। তো এরকম চলতে চলতে একটা জায়গায় এসে ওনারা থামেন। সেটা হচ্ছে ওইখানে একটা জায়গা রয়েছে, একটা স্থাপনা আছে, তার বাইরে একটা ল্যাম্পপোস্ট রয়েছে। এটা হচ্ছে সৌরবিদ্যুতের ল্যাম্পপোস্ট। তো ওখানে এসে বাইকটা থামতে বলেন, মানে থামাতে বলেন আর কি। তোমার বন্ধু থামায়, থামানোর পরে উনি আবার পিছন দিকে তাকিয়েছেন। আমার বন্ধুকে কিন্তু বলতেছেন এই ঝামেলা। এই অনেক ভাই দেখতেছেন যে দূরে ওই জিনিসটা এখনো দৌড়ে দৌড়ে আসছে, ঠক ঠক শব্দ হচ্ছে। তখন অনেক ভাই ওইনার যে বন্ধু তাকে বলে তুই পিছনে বস, আমি বাইক চালাচ্ছি। তখন ওনাকে পিছনে বসানো হয়, আর উনি যখন বাইক চালাচ্ছেন তখন সর্বোচ্চ স্পিড দিয়ে দ্রুত উনি বাড়িতে চলে আসেন। তো এটা ছিল ওনার সাথে ঘটা শেষ ঘটনা। ক্লাস 3 থেকে, অর্থাৎ 2013 সাল থেকে বিভিন্ন সময় ওনার সাথে বিভিন্ন ঘটনা ঘটেছে। তো তার কিছু অংশ উনি পাঠিয়েছেন। উনি জানিয়েছেন আরও অনেক ঘটনা রয়েছে, এই যে তালতলা থেকে শুরু করে নিয়ে আরও বিভিন্ন জায়গা রয়েছে, এই জায়গা কেন্দ্রিক আরও অনেক ঘটনা রয়েছে। পর্যায়ক্রমে উনি সেগুলো পাঠাবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি অনেক ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনাদের মতো আরও যারা রয়েছেন তারা আমাদেরকে এইভাবে বেশি বেশি করে ঘটনা পাঠাবেন, তাহলে ইনশাল্লাহ আমরা এভাবেই অনেকটা পথ একসাথে পাড়ি দিতে পারবো। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের এপিসোডের দ্বিতীয় ঘটনা। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের সবার প্রিয় শেখ মিকাইল আহমেদ ভাই। শেখ মিকাইল আহমেদ ভাই আমাদেরকে যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি পরিকেন্দ্রিক ঘটনা। ঘটনাটি আমি যখন পড়ছিলাম তখন এই ঘটনাটি এটা প্রচার করব কি করব না, এটা নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম। কেননা এই ধরনের ঘটনা আমরা আগে প্রচার করেছি, কিন্তু ঘটনা পড়তে পড়তে একটা জায়গায় এসে আমি থমকে যাই যে এইটা কি, এরকম বিষয় তো আগে ওভাবে কখনো পাইনি। এরপর চিন্তা করলাম যে এই ঘটনাটি নিশ্চয়ই আমাদের লিসেনাররাও দারুণ দারুণ করে আসলে এনজয় করবেন, আমি আশা করব। ভৌতিক এনজয় যেটাকে বলি আর কি আমরা, ভয়ের আনন্দ। তো চলুন ঘটনা শুরু করছি। মিকাইল আহমেদ ভাই
ওনার বাড়ি তো মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগরে, এটা তো আমরা বিভিন্ন সময় শেয়ার করি আর কি ওনার ঠিকানাটা। আর উনি ঢাকার একটি নামকরা পত্রিকায় চাকরি করছেন। উনি যখন যশোর স্কুলে লেখাপড়া করতেন 2010 সালের দিকে, ওনার এক বন্ধু, তার নাম হচ্ছে হাবিব, তার আপন চাচাতো মামার সাথে একটি ঘটনা ঘটেছিল। একটি পরি রিলেটেড ঘটনা, এটা 80-র দশকের মধ্যবর্তী সময় বা শেষ দিকে হতে পারে বলে অনুমান করা হয়, এক্স্যাক্ট সালটা বলা মুশকিল। তো যখন উনি যশোরে লেখাপড়া করতেন পড়াশোনার সুবাদে, তখন ওনার এই বন্ধু হাবিব ওনাকে কথায় কথায় অল্প করে বলেছিল যে ওনার মামার সাথে একটা পরীর ঘটনা আছে। তখন অবশ্য মিকাইল ভাই আগ্রহ করে সেটা শোনেন নাই। কিছুদিন আগে ফেসবুক চালাতে চালাতে ওনার এই ফ্রেন্ডকে পেয়ে যান, তখন ওনার সাথে আবার যোগাযোগ করেন। এরপর ঘটনাটি উনি সংগ্রহ করেন, তারপর আমাদেরকে পাঠান। তবে এই ঘটনার মধ্যে বেশ কিছু রহস্যময় বিষয় রয়েছে যা অমীমাংসিত। কিছু কিছু জায়গা আমরা হাইড করব সঙ্গত কারণে। তো এই যে হাবিব ভাই, ওনার যে মামা, উনি তখন কলেজে লেখাপড়া করতেন যশোর MM কলেজে। পড়াশোনার কারণে মূলত হাবিব ভাইয়ের চাচাতো মামা এই হাবিব ভাইদের বাড়িতে থেকেই লেখাপড়া করতেন। এই মামা, ওনার যে বাড়ি, এটা ঝিনাইদহ জেলার একটা জায়গায়, সঙ্গত কারণে আমরা সেই জায়গাটার নাম বলছি না। মামা একাই ছিলেন, ওনার কোনো ভাই বোন ছিল না, মানে পিতামাতার একমাত্র সন্তান বলতে আমরা যেটা বুঝি আর কি। তবে এই হাবিব ভাইদের যে বাড়ি, এই বাড়িটার এক্স্যাক্ট লোকেশন বলতে যদিও বা নিষেধ করা হয়েছে, তবে আমি এতটুকু বলছি যে যারা যশোর যান, যশোরের যেই জায়গাটাতে বাস থেকে নামিয়ে দেওয়া হয় ওই জায়গার আশেপাশেই এই হাবিব ভাইদের বাড়ি, অর্থাৎ ওই কলেজটার খুব কাছাকাছি। ওই সময় এই হাবিব ভাইদের একতলা বিল্ডিং বাড়ি ছিল আর কি। যখন অতিরিক্ত গরম লাগতো, বিদ্যুৎ থাকতো না, তখন মামা হাবিব ভাইদের বাড়ির এই ছাদের উপরে চলে যেতেন। ওখানে দেখা যেত যে হারিকেন নিয়ে গিয়েছেন বা এমন কিছু নিয়ে গিয়েছেন যেটার আলোতে পড়া যায়। আর পড়ার জন্য ওই ছাদের উপরে উনি ছোট্ট একটা চৌকির মতো রেখেছিলেন, পড়াও যায়, আবার যদি উনি ক্লান্তি অনুভব করেন ওইটার উপরে একটু ঘুমানো যায়, এরকম একটা ব্যবস্থা উনি করেছিলেন। তখন কিন্তু ঘন ঘন শুধু ইলেকট্রিসিটি চলে যেত, ঘন ঘন বিদ্যুৎ চলে যেত। আর এই যে মামা, উনি দেখতে শুনতে অনেক সুন্দর ছিলেন, উঁচু লম্বা সুদর্শন একজন পুরুষ। আর উনি এমন একজন পুরুষ ছিলেন যে কোনো মেয়ে ওনাকে দেখলে পছন্দ করবেই, এমন একটা অবস্থা। উনি যদিও বা প্র্যাকটিসিং মুসলিম ছিলেন না, নামাজ পড়তেন মাঝে মাঝে, তবে ওনার সততা, সত্যবাদিতা, এই জিনিসগুলো কিন্তু উল্লেখ করার মতো। মিথ্যা কথা উনি কখনো বলতেন না, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করার চেষ্টা করতেন, মানে এরকম ভালো ভালো গুণ ওনার মধ্যে ছিল। তখন মামার বয়স 19 কি 20 বছর, আর মামার নাম ছিল হাসান। এক রাতে, রাত 11টা কি 12টা হবে আর কি, তো এই হাসান মামা ছাদের উপরে খাটের উপর শুয়ে মানে পূর্ণিমার চাঁদ দেখছেন আর কি। ক্লান্তি অনুভূত হচ্ছিল, গরমও পড়েছে, বাইরে বেরিয়েছেন অর্থাৎ ছাদে গিয়েছেন, ছাদের আলো জল জল করছে। উনি চিন্তা করলেন যে এমন একটা পরিবেশ, একটু চোখের উপরে শুয়ে থাকি। উনি যখন এরকম অনেকক্ষণ শুয়ে আছেন, হঠাৎ করে ওনার শরীরে একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়। এই গরমের মধ্যে মনে হলো ঠান্ডা একটা শীতল বাতাস এসে ওনার শরীরে লাগলো, শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল। পরক্ষণে চারদিকে একটা অজানা ফুলের সুবাস পেতে থাকেন এই হাসান মামা। হাসান মামার কাছে মনে হচ্ছে বেলি ফুল আর অন্য কোনো ফুলের মিশ্রণে এই সুঘ্রাণটা তৈরি হয়েছে। ওনার মধ্যে এক অন্য ধরনের অনুভূতি বিরাজ করছে। তখন হাসান মামা চৌকি থেকে উঠে বসেন এবং দাঁড়িয়ে উকি ঝুঁকি মেরে দেখতে থাকেন যে এই সুঘ্রাণটা কোথা থেকে আসছে। উনি ফিল করলেন যে মোটামুটি মিনিট খানেক পর এই সুঘ্রাণটা হারিয়ে গেছে, আর নেই। এরপর হাসান মামার কাছে একটু ভয় ভয় লাগতে থাকে,
যে হঠাৎ করে এমন একটা সুঘ্রাণ পেলাম, আবার চলেও গেল, ঘটনাটা কি? উনি কিছুটা আন্দাজ করতে পারেন যে নিশ্চয়ই এখানে প্যারানরমাল কোনো বিষয়ের ব্যাপার রয়েছে। পরক্ষণে উনি সাথে সাথে ছাদ থেকে নেমে ওনার রুমে চলে গিয়েছেন। রুমে গিয়ে উনি ঘুমিয়ে পড়েছেন। এই বিষয়টা কিন্তু হাসান মামা কাউকেই শেয়ার করেননি। এরপর 1 সপ্তাহ কেটে যায়। তবে হাসান মামা কিন্তু সহজে আর ছাদে যেতে চান না, কেননা ওই রাতের বিষয়টা উনি স্বাভাবিকভাবে নেন নাই। তবে ওই রাতের ওই ঘটনাটার পর ওনার সাথে যে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে এই 1 সপ্তাহের মধ্যে, তাও কিন্তু না। যেহেতু 1 সপ্তাহের মধ্যে কোনো ঝামেলা হয়নি, এই 1 সপ্তাহ পর হাসান মামা আবার ওই ছাদের দিকে গিয়েছেন 11টার পরে। প্রথমে ছাদে যাওয়ার যেতে ওনার একটু দ্বিধা লাগছিল, তবু উনি গিয়েছেন আর কি। মূলত গরমে অতিষ্ঠ হয়ে ছাদে উঠেছেন। তবে উনি কিন্তু দোয়া দরুদ যা জানেন সব পড়ে নিজের শরীর বন্ধ করেই ছাদে উঠেছেন। রাত 12টার মতো বাজে তখন। এবার ঘটল একটু অন্যরকম ঘটনা। হঠাৎ করে হাসান মামা নূপুরের শব্দ শুনতে পেলেন। মনে হচ্ছে ঝনঝন ঝনঝন শব্দ করে হাসান মামার চারপাশে কে যেন ঘুরছে। আর সেই পূর্বের মতোই ফুলের সুঘ্রাণ ছড়াতে থাকে ছাদের চারদিকে। আর অল্প অল্প হাসির শব্দ কানে ভেসে আসে হাসান মামার কাছে। হাসান মামা একটু ভয় পেয়েছেন ওই সময়ের এই অবস্থার কারণে। উনি দ্রুত নিচে নেমে আসেন, নিজের রুমে চলে গিয়েছেন। আর মনে মনে ভাবছেন এগুলো কি হচ্ছে আমার সাথে, বুঝে উঠতে পারছেন না উনি। হাসান মামা ঘুমানোর চেষ্টা করছেন, কিন্তু ঘুম সহজে আসছে না। শুধু সেই ফুলের সুঘ্রাণ আর নূপুরের শব্দ আর সেই হাসির যেই আওয়াজ, সেটাই ওনার কানে বারবার বাজছে। একটা পর্যায়ে হাসান মামা ঘুমিয়ে যান। ঘুমের ভেতর এবার স্বপ্ন উনি দেখতে থাকেন। এমন একটা স্বপ্ন দেখেন যেটা আসলে ওনার কল্পনাতেই কখনো আসেনি, যা শুধু রূপকথার গল্পেই সম্ভব। হাসান মামা দেখতে পান একটি সুন্দরী রমণী পরী, ঘন কালো লম্বা কেশ, তবে তার কান দুটো খরগোশের মতো খাড়া, চোখ দুটো বেশ বড় বড় নীল রঙের, চোখে কাজল দেয়া, টানা টানা তার নখগুলো, লম্বা নখ, তবে খুব বেশি বড় না। এরকম বড় নখ অনেক মেয়েদের হাতেই দেখা যায়। তার পরনে একটা সাদা শাড়ি রয়েছে, আর সাদা শাড়ির ভেতরে স্বর্ণের ছোপ ছোপ কারুকার্য রয়েছে, অদ্ভুত রকমের কারুকার্য আর কি। হাসান মামার স্বপ্নে এসে ওই মেয়েটি বলছে, তুমি আমাকে ভয় পেও না, আমি তোমার ক্ষতি করার জন্য আসিনি। তুমি অবশ্যই বুঝে ফেলেছ যে আমি মানুষ না, আমি পড়ি। প্রথম রাতের ঘটনাই তুমি যে অনুমান করতে পেরেছ তা আমি জানি। আমার নাম ইরা। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। তোমাকে আমি পছন্দ করে ফেলেছি। মূলত ওই রাতে আমরা ঘুরতে বের হয়েছিলাম, তখন আমি তোমাকে দেখতে পাই। তোমাকে দেখে আমার ভালো লেগে গেছে, পছন্দ করে ফেলেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তাই বিভিন্ন রকমের ফুলের সুঘ্রাণ, নূপুরের আওয়াজ দিয়ে তোমাকে আমার উপস্থিতি জানান দিচ্ছিলাম, যাতে করে তুমি ভয় না পাও। যাই হোক, তোমার সাথে পরবর্তীতে দেখা হবে, কথা হবে। তোমাকে একটা কথা বলে যাই, আগামীকাল যখন তুমি কলেজে যাবে তখন একটা মেয়ে তোমাকে ভালোবাসার প্রস্তাব দেবে। তুমি সেই প্রস্তাব গ্রহণ করবে না, সাথে সাথে তুমি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করবে, সরাসরি মানা করে দিবে। যদি না করো তাহলে কিন্তু সেই মেয়ে আর তোমার দুজনেরই ক্ষতি হবে, আমি না চাইলেও ক্ষতি হবে। এটা কিন্তু স্বপ্নে হাসান মামা দেখলেন। এরপর কিন্তু ওনার ঘুম ভেঙে যায়। পরদিন যখন উনি কলেজে গিয়েছেন, সত্যি একটা মেয়ে, যাকে উনি আসলে এতদিন খেয়ালই করেন নাই ভালো করে, সে ওই একই কলেজে পড়তো, সেই মেয়ে এসে হাসান মামাকে বলছে যে আপনার সাথে আমার কথা আছে কিছু। একটু সাইডে ডেকে নিয়ে সে সরাসরি ভালোবাসার প্রস্তাব দেয়। হাসান মামা তো অবাক হয়ে যায়। স্বপ্নে পরীটা যে কথা বলেছিল সেই কথার সাথে তো এই ঘটনা মিলেই গেল। তবে হাসান মামা পরীর সেই কথাটা তার মনে আসতে থাকে যে মেয়েটার এই প্রস্তাব তো সাথে সাথে নাকচ করে দিতে হবে। সে সেটাই করে, সাথে সাথে ওই মেয়েটাকে
না করে দেয়। মেয়েটা মন খারাপ করে ওখান থেকে চলে যায়। পরের রাতে ওই পরীটা আবার হাসান মামার স্বপ্নে আসে খুব হাসি খুশি চেহারায়। হাসান মামাকে স্বপ্নের ভেতরে ধন্যবাদ জানায় এবং চলেও যায়। এখন হাসান মামার তো মনে মনে এই পরীর জন্য প্রেম ভালোবাসা সৃষ্টি হয়ে গিয়েছে। এত সুন্দর একটা রমণী, যে কেউ তাকে ভালোবাসতে বাধ্যই হবে। হাসান মামার মনের ভিতরে ভালোবাসা জেগে উঠেছে এই ইরা নামক পরীটার জন্য। হাসান মামা চাতক পাখির মতো ছটফট করতে থাকে আর ভাবতে থাকে কখন তার সাথে দেখা হবে, কখন স্বপ্নে আসবে। এমন আকাঙ্ক্ষা তার মনের মধ্যে সৃষ্টি হয়। এমন একটা অবস্থায় উনি পৌঁছে যান, ওনার রাতে আর ঘুমই আসতে চায় না। সারাক্ষণ ছাদে থাকেন, সারা রাত ছাদের উপর ঘোরাঘুরি করেন। মনের এই আশা নিয়ে যদি ইরা পরীর সাথে দেখা হয় তাহলে তার সাথে কথা বলতে পারবো। কিন্তু হাসান মামার সব আশা বালি হয়ে যায়। ইরা পরী তো আর ছাদে আসে না। ভোরের দিকে মন খারাপ করে আবার হাসান মামা রুমে চলে আসেন। আবার চোখ বন্ধ করলেই ওই ইরা পরীর চেহারা তার চোখের সামনে ভাসতে থাকে। এইভাবে কিন্তু কয়েক সপ্তাহ পার হয়ে যায়। এর মধ্যে কিন্তু স্বপ্নেও ইরা পরীকে উনি আর দেখেন নাই, বাস্তবেও দেখেন নাই, তার কোনো উপস্থিতি উনি টের পান নাই। সপ্তাহখানেক পর হাসান মামার স্বপ্নে আবার ওই ইরা পরীটি আসে। এসে বলে, শোনো হাসান, আগামীকাল রাত 2টোর সময় তুমি ছাদে আসবে, তোমার সাথে আমার অনেক কথা আছে। এর পরপরই হাসান মামার ঘুম ভেঙে যায়। তখন বুঝতে পারেন যে ইরা পরীটা আসলেই কোনো মেসেজ দিয়ে গিয়েছে। ওই রাতে তো আর ঘুম হয় না। কখন দিন আসবে, আবার দিন পার হবে, রাত আসবে, আবার রাত 2টো বাজবে। পরের দিন রাত 2টো বাজারও অনেক আগে থেকেই হাসান মামা ছাদে গিয়ে বসে থাকে আর অপেক্ষা করতে থাকে কখন সে আসবে। একটা পর্যায়ে সেই পরিচিত ফুলের সুঘ্রাণ, নুপুরের শব্দ আর ফিসফিস করে হাসির শব্দ যখন মামার কানে ভেসে আসতে লাগে, তখন হাসান মামা বুঝতে পারেন যে হ্যাঁ, ইরা পরী তার উপস্থিতি জানান দিচ্ছে তাকে। হাসান মামা ভালোবাসার কারণে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে কে পরী কে জিন এগুলো চিন্তা ভাবনা করার সময়ই তার ছিল না, তার মাথায় এগুলো কাজই করছিল না। আর ভালোবাসার কারণে ইরা পরীকে দেখেও সে ভয় পেত না আর কি, অনেক সাহসী হয়ে গিয়েছিল হাসান মামা। সেই স্বপ্নে দেখা অভাবের মতোই ইরা পরী হাসান মামার সামনে এসে উপস্থিত হয়। হাসান মামা অবাক হয়ে মুগ্ধ হয়ে ইরা পরীর দিকে বাকরুদ্ধ হয়ে বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকেন আর মনে মনে ভাবতে থাকে যে আমি কি স্বপ্ন দেখছি না সত্যি আমার সামনে উপস্থিত হয়েছে ইরা পরীটা। হঠাৎ করে হাসান মামার ঘোর কাটে ইরা পরীর ঠান্ডা শীতল স্পর্শে। ইরা পরী তখন হেসে দেয় এবং আমাকে বলতে থাকে, এখনই যদি আমাকে দেখে অবাক হয়ে যাও তাহলে বাকি জীবন কি করবে শুনি, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। তখন হাসান মামা বলেন যে কোথায় যাব? তখন ইরা পরী বলেন, আমাদের দেশে চলো। তখন হাসান মামা বুঝতে পারছেন আসলে কি করবেন। ওইদিকে হাসান মামাকে তখন ইরা পরী বলেন যে তুমি একটা কাজ ভালো করেছো, তুমি আমার এই কথাটা কাউকে বলনি, নিজের ভিতরেই রেখে দিয়েছ। তুমি যে আমাকে কতটা ভালোবাসো এটাই তার প্রমাণ। আর কতটা ভালোবাসো এটাও বোঝার জন্য কয়েক সপ্তাহ তোমার সাথে আমি দেখা করিনি, তোমার মধ্যে কী ধরনের অনুভূতি হয় আমার জন্য, তোমার আকাঙ্ক্ষা কোন দিকে যায় এটা বোঝার চেষ্টা করছিলাম। তবে আমি সবসময় তোমার আশেপাশেই ছিলাম, তবে তোমাকে বুঝতে দেইনি। এখন বুঝতে পারছি যে তুমি আসলেই আমাকে অনেক ভালোবাসো। তোমাকে এখন পরীর রাজ্যে নিয়ে যাব, আমার মা তোমাকে দেখতে চেয়েছেন। তখন হাসান মামা বলতে থাকেন, কিভাবে নিয়ে যাবে? এরপর ইরা পরী হাসান মামার মুখের উপরে 2 হাত দিয়ে দেন, অর্থাৎ এই 5 আঙ্গুল দুটো এক জায়গা করে মুখের উপর দিয়ে দেন এবং ইরা পরী বলেন, তুমি চোখটা বন্ধ করে থাকো এবং চুপ করে থাকবা, আমি না বলা পর্যন্ত তুমি কথাও বলবে না, চোখও খুলবে না। তাই হয়, হাসান মামা চোখ বন্ধ করলেন, কথাও বলছেন না। আর যখনই নাকি এই ইরা পরী বলেছে যে কথা না বলতে এবং চোখ না খুলতে এবং 2 হাত সামনের দিকে ধরেছে তার চোখের উপর মুখের উপরে, এরপর নাকি রাজ্যের ঘুম এসে এই হাসান মামার চোখে এসে ভর করেছে। ওনার শুধু এতটুকুই অনুভূতি হয়েছিল যে হঠাৎ করেই ওনার কোমরের দুপাশে এবং ঘাড়ের উপরে 3টা হাত চাপ দিয়ে ধরেছে, এতটুকুই। আর মুখের উপর তো ওই যে ইরা পরী 2 হাত দিয়েছে,
তবে ওনার এতটুকু অনুভূতি হয়েছে যে মনে হচ্ছে এই 3টা হাত একই ব্যক্তির, মানে এমন অ্যাঙ্গেলে ধরেছে এটা ভিন্ন ব্যক্তির হতে পারে না। যাই হোক, অল্প সময়ের মধ্যেই ওনার ওই ঘোর কেটে যায়। ইরাপরি বলে ওঠে, এবার তুমি চোখ খোলো। হাসান মামা যখন চোখ খুললেন তখন দেখতে পেলেন যে এমন দারুণ একটা পরিবেশ, যেই পরিবেশটা কল্পনাতেই শুধু মানুষ আনতে পারে। সুন্দর সুন্দর ফুলের বাগান, আর যে রাস্তার উপর দিয়ে উনি হেঁটে যাচ্ছেন মনে হচ্ছে রূপার রাস্তা। ইরাপরি একটা সাদা কারুকার্য করা ঘরের ভেতর নিয়ে যায় হাসান মামাকে। ওখানে হাসান মামা গিয়ে দেখেন একজন ভদ্র মহিলা কালো বোরখা পরা, তার চোখ দুটো শুধু দেখা যাচ্ছে, তার হাতেও দেখা যাচ্ছে যে হাত মোজা পরা, পায়ে পা মোজা পরা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। আর এই চোখ দুটো সাধারণ মানুষের মতোই। সামনে অনেকগুলো প্লেট রাখা আছে, সেখানে বিভিন্ন ধরনের খাবার রাখা আছে, ফল মূল মিষ্টি এগুলো রাখা আছে আর কি। তো হাসান মামা প্রথমে এগুলো খেতে চাচ্ছেন না ভয়ে, কিন্তু ক্ষুধাও লেগেছিল মারাত্মক। ক্ষুধার কারণে ওগুলো খেয়েছেন। খাওয়ার পর ওনার কাছে মনে হলো যে এত সুন্দর মিষ্টি ফলমূল আগে কখনো খান নাই। এরপর এই যে ইরাপরির মা হাসান মামাকে বলতে থাকেন যে শোনো, তুমি আমার মেয়েকে এখনই বিয়ে করবে, আমরা সব ব্যবস্থা করে রেখেছি। এই কথা শোনার সাথে সাথে হাসান মামা তো দ্বিধায় পড়ে যান। তো তখন নাকি ইরাপরির মা হাসান মামাকে কিছু বুঝ দেন যে শোনো, তুমি তো ইরাকে ভালোবাসো, যদি ভালোবাসো তাহলে এখনই বিয়ে করবে, তোমার কোনো সমস্যা হবে না, তোমার পরিবারের দায় দায়িত্ব আমার, তোমার মা বাবাকে আমরাই ম্যানেজ করে নিব, তুমি কোনো চিন্তা করবে না, তুমি শুধু আমার মেয়েকে বিয়ে করে নাও, পরবর্তীতে কিভাবে কোন মাধ্যমে কি করা যায় সেটা আমরা দেখব। হাসান মামা তো অবাক হয়ে গিয়েছেন যে তারা কেন এত জোর জবরদস্তি করে ইরার সাথে ওনাকে বিয়ে দিচ্ছেন। বিষয়টা আসলে ওনার মাথার মধ্যে আসলেও ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে উনি তখন যে না বলবেন বা কিছু একটা বলবেন এটা আসলে তার ভিতরে কাজ করছিল না। হাসান মামার সাথে ওখানে ইরাপরির বিয়ে হয়ে যায়, তবে কোন মাধ্যমে কিভাবে কোন পদ্ধতিতে বিয়েটা সম্পন্ন হয়েছিল এই বিষয়টা জানা যায়নি। এরপর নাকি হাসান মামাকে যশোরের ওই বাড়ির অর্থাৎ এই হাবিব ভাইদের বাড়ির ছাদেই নাকি দিয়ে গিয়েছিল। দিয়ে যাওয়ার পর ইরাপরি বলে গিয়েছিল যে তোমার পরীক্ষা শেষ হওয়ার পর আমি তোমাদের গ্রামের বাড়িতে তোমার সঙ্গে যাব, তোমার সাথে ঘর সংসার শুরু করব, আমাকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে আমি মানুষ না, তবে তুমি কারো সাথেই এই কথা বলবা না, তোমার মা বাবার সাথেও না, আমি একজন সাধারণ মানুষের মতোই ওখানে থাকবো, মানে তোমার সাথেই বসবাস করব আর কি, আর কাউকে বলবা না যতদিন না পর্যন্ত আমি অনুমতি দেই। তো এভাবে দেখা যাচ্ছে যে একটা কথা হয়ে গেল। কিন্তু এই যে হাসান মামা চলে গিয়েছিলেন এর মধ্যে নাকি 2 দিন পার হয়ে গিয়েছিল। এই 2 দিন হাসান মামাকে কোথাও খুঁজে না পেয়ে এই যে হাবিব ভাইয়ের যিনি মা বাবা বা ওখানে আরও যারা আছেন তারা কিন্তু অনেক চেষ্টা করেছেন খোঁজার জন্য, থানায় জিডিও করেছিলেন, এরকম ওনাদের জায়গা থেকে যা যা করার দরকার ওনারা সেটা করেছিলেন। যখন উনি আসলেন ওনারা তো জিজ্ঞেস করছেন যে কোথায় গিয়েছিলি, কি হয়েছিল। হাসান মামা কিন্তু আসলে যেহেতু একটু বড় হয়ে গিয়েছিলেন, নিজের মাথায়ও তো বেশ কিছু বুদ্ধিশুদ্ধি ছিল, উনি ওনার মতো করে বিষয়টা এড়িয়ে যান বা অন্য কোনো একটা কথা বলে দেন। যদিও বা সেই কথায় অন্যরা আসলে সন্তুষ্ট হয়নি, তবুও আসলে এই ঘটনাটা কাকতালীয়ভাবে এখানেই থেমে যায়, এটা নিয়ে আর কেউ ভাবেও নাই। এদিকে পরীক্ষার সময় চলে আসে হাসান মামার। মাঝে মাঝে নাকি ইরাপরি আসতো, কথা বলতো, দেখা করতো, জাস্ট তাদের একটা সম্পর্ক আছে এইটা বোঝানোর জন্য। এরপর যেটা হয়, পরীক্ষার পর উনি নিজের বাড়িতে চলে যান। আর হাসান মামা তো মা বাবার একমাত্র সন্তান, উনি চলে গিয়েছেন। এরপর দেখা গেল যে হাসান মামার যে পরিবার, এই পরিবার থেকে মানে ওনার মা বাবা বলছেন যে দেখ আমার, বিশেষ করে হাসান মামার বাবা, উনি বলছেন যে আমার তো শারীরিক অবস্থা ভালো না, এখন তুই একটা বিয়ে কর। যখন বিয়ের কথা বলা হয় হাসান মামা তখন বলে ওঠেন যে আমি বিয়ে করব না, আমি যশোরে একটা এতিম মেয়েকে বিয়ে করেছি। তখন এই ওনার মা বাবা বলেন যে এতিম মেয়েকে বিয়ে করছিস মানে, আমাদেরকে না জানিয়ে বিয়ে করলি, আচ্ছা যা করছিস,
তাহলে মেয়েটাকে নিয়ে আয়। তো এক রাতে হাসান মামার ঘরে টোকা পড়ে। দরজা খুলে দেন হাসান মামা, তখন দেখা যাচ্ছে ইরাপরি এসেছে। বলে যে এখন তোমার মা বাবার সাথে আমার পরিচয় করাই দাও, আমাকে সবাই দেখতে পাবে, কোনো সমস্যা নেই। মেয়েটার সাথে যখন মা বাবার একটা পরিচয় ঘটে, মা বাবা তো অবাক হয়ে যান, আরে এত সুন্দর একটা মেয়েকে তুই বিয়ে করছিস, ভালোই হয়েছে। তো এরপর কিন্তু ঘর সংসার চলছে। এদিকে হয় কি যে আশেপাশের আত্মীয় স্বজন যারা আছেন, পাড়া প্রতিবেশী, তারাও কিন্তু দেখতে আসছেন, তারাও দেখেছেন, কোনো সমস্যা নাই, তারাও দেখেছে এই ইরাপরীকে। তবে উনি আসলে কি নামে ওই সময় ছিলেন এই বিষয়টা অতটা জানা যায়নি আর কি। কোনো ধরনের কোনো অস্বাভাবিকতা আশেপাশে দেখা যাচ্ছিল না। তবে ইরাপরী কিন্তু সবার সামনে যেত না, আসলেই যে সামনে যাবে বিষয়টা এরকম না। এদিকে গ্রামের কিছু দুষ্টু ছেলেপেলেদের কানে রটে যায় যে এই হাসান বিয়ে করেছে, তার স্ত্রী খুবই সুন্দরী। এখন পুরুষদের সামনে কিন্তু সে সচরাচর যায় না, যার কারণে এই দুষ্টু ছেলেগুলো চিন্তা করেছে হাসানের স্ত্রীকে দেখতে হবে। এরকম থাকে না যে অনেক দুষ্টু লোক যারা ওই যদি শোনে যে ওই বাড়িতে একটা সুন্দরী মহিলা আছে, তার চেহারা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। তো এরকম চিন্তা করছে রাতের বেলা আমরা যাব, গিয়ে উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করব। এরা নাকি রাতের বেলা এসেছিল ওই হাসান ভাইয়ের বা হাসান মামার বাড়ির কাছাকাছি একটা জায়গায় আসছে। আসার পর নাকি কোনো এক অজানা কারণে এমন ঘুম এসেছে, সকালেও দেখা যাচ্ছে এরা ঘুমাচ্ছে। ঘটনা কি, এরা এখানে দলবদ্ধভাবে ঘুমাচ্ছে, পরে ঘুম থেকে ওঠার পর তারা বলেছে যে আসলে এই ব্যাপার, মানে প্রথম দিকে স্বীকার করতে চাইনি, পরবর্তীতে জানা গিয়েছিল আর কি যে এই ঘটনা তারা আসছিল হচ্ছে এই হাসান মামার স্ত্রীকে চুপি চুপি দেখার জন্য। তো যাই হোক, ঘটনা এ পর্যন্তই। এরপর চলছে দিনকাল। এর মধ্যে হাসান মামার ঘর আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়। যখন পুত্র সন্তানের জন্ম হয়, পরিবারের সবাই খুশি, কিন্তু এই যে ইরাপরি এ খুশি না, তার মুখ ভার বেজার হয়ে আছে। হাসান মামা বলছেন, কি ব্যাপার, ঘরে পুত্র সন্তানের জন্ম হলো, সবাই খুশি, পাড়া প্রতিবেশী খুশি, তুমি কেন অখুশি? তখন ইরাপরি মুখ ভার করে বলেছিল যে এটা তুমি পরে জানতে পারবে কেন অখুশি। তো এরপর আরও বেশ কিছু দিন কেটে যায়। এই ছেলেটা আস্তে আস্তে অসুস্থ হতে থাকে, মানে ছোট বাচ্চা যেটা। অল্প কিছুদিনের মধ্যেই এই ছেলেটা মারাও যায়। পরিবারের শোকের ছায়া নেমে আসে। তবে এই বাচ্চাটা মারা যাবার পর সবাইকে অবাক করে দিয়ে দেখা গেল এই যে ইরাপরি বেশ খুশি, নিজের সন্তান মারা গেছে কিন্তু সে খুশি। এর কারণটা কি, এটা কিন্তু ওই সময় হাসান মামা বুঝতে পারেননি, এমনকি তার মা বাবাও বুঝতে পারেননি। এর বেশ কিছুদিন পর আবার তাদের ঘর আলো করে একটা কন্যা সন্তানের জন্ম হয়। যখন কন্যা সন্তানের জন্ম হলো, এবার দেখা গেল ইরাপরি বেশ খুশি, সে নিজের মেয়ের যত্ন নিচ্ছে। অথচ এর আগে তার যে পুত্র সন্তান হয়েছিল সেটাকে নিজের বুকের দুধই খাওয়াতে চাইতো না সেই ছেলেকে, এমন একটা অবস্থা, যার কারণেই সে দ্রুত মারা গিয়েছে। এরকম শোনা যায় আর কি, যতটুকু তথ্য পাওয়া যায়। কিন্তু এই কন্যা সন্তানকে সে খুব যত্ন করে রেখে দিচ্ছে, মানে খুব যত্ন করছে। একবার হলো কি, হাসান মামা বাইরে কোনো একটা কাজে গিয়েছেন, কাজে যাবার পর উনি বাড়িতে ফেরত আসছেন। ফেরত আসার পর দেখা গেল যে এই হাসান মামার মা বাবার মুখ চোখ খুব ভার হয়ে আছে। কি ব্যাপার, কি ঘটনা? তখন ওর মা বাবা বলছে যে অনেকক্ষণ হলো তোমার সন্তান আর স্ত্রীকে তো দেখছি না, এই মেয়ে তো বাইরে কোথাও যাইতো না, এত বছরে তো আমরা বাইরে কোথাও, এত বছর বলতে তখন তো 2-2.5 বছর হয়েছে আর কি। এ সময়ের মধ্যে সে বাইরে কোথাও যায়নি, বাইরে কোথাও যেতে দেখিনি, যেতে বললেও যেত না, অথচ তাকে পাওয়া যাচ্ছে না এখন। এর মধ্যে হয়েছে কি যে এই যে হাসান মামার যে পরিবার, তার বাবা তো অসুস্থ ছিল, তার মা বাবা দুজনে কিন্তু সুস্থ হয়ে গিয়েছিল এমনিতেই। যখন উনি জানতে পারলেন যে ওনার কন্যা সন্তান নাই, স্ত্রী নাই, আর কেউ না জানলেও হাসান মামা তো জানতেন যে ওনার স্ত্রী এই যে ইরা, সে আসলে মানুষ না। ওনার রুমে গেলেন, রুমে যাওয়ার পর দেখলেন যে একটা জায়গায় একটা
চিরকুট পড়ে আছে। এটা উনি খুললেন। খোলার পর উনি যেটা জানতে পারলেন তা আসলে ওনাকে খুবই অবাক করে দেয়, কষ্টেও ফেলে দেয়। ওখানে লেখা ছিল, প্রিয় হাসান, আমি প্রথমেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তুমি আমাকে ক্ষমা করবে। আমাদের পরিরাজ্যে প্রতি 100 বছর পর পরিরাজ্যের রানীরা আমাদেরকে পৃথিবীতে পাঠায় কোনো সুদর্শন, চরিত্রবান, ভালো মনের পুরুষ খোঁজার জন্য। এরকম কারো সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে। এই বিয়ের পর যদি কন্যা সন্তান হয়, সেই আমাদের পরবর্তী রানী হিসেবে বিবেচিত হয়। আমি মূলত পরী রানীর কথায় বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছি, আমার নিজের কোনো ইচ্ছায় বিয়ে করিনি। তুমি যা যা দেখেছ সব কিছুই আমাদের পরী রানীর ইচ্ছাই হয়েছে, আমার তেমন কোনো ইচ্ছাই ছিল না। আর তোমার আমার যে কন্যা সন্তান, এই কন্যা সন্তান আমাদের এই গোত্রের রানী হবে। আর রানী হিসাবে তার যাবতীয় যে কাজকর্ম এগুলো সম্পন্ন হয়েছে। সে যখন বড় হবে সে দায়িত্ব গ্রহণ করবে। আর তুমি আমার কাছে জিজ্ঞেস করেছিলে না যে ছেলে হওয়ার কারণে কেন আমি খুশি হইনি? মূলত আমি জানতাম যে এই ছেলেটা বেশি দিন বাঁচবে না, আর ছেলেটা হবার কারণে তোমার সাথে আরও বেশি দিন আমাকে থাকতে হবে। এই জন্যই মূলত আমি খুব একটা খুশি ছিলাম না। সময় হয়েছে তোমাকে সব কিছু জানানোর জন্য। তোমার মেয়েকে নিয়ে আমি পরীর রাজ্যে চলে এসেছি। এখানে তোমার মেয়ে ভালো থাকবে, আর তোমার মেয়েকে দেখে আমাদের এখানকার সবাই অনেক খুশি হয়েছে। পরবর্তী রানী হিসাবে সে উপযুক্ত বিবেচিত হয়েছে। সে অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী হবে। তবে তুমি যদি বেঁচে থাকো, প্রতি 10 বছর অন্তর অন্তর তোমার সঙ্গে দেখা করতে আমি আসব এই মেয়েকে নিয়ে। এছাড়া আর দেখা হবে না। এটাই ছিল চিঠির শেষ কথা। এই চিঠিটা পড়ার পর হাসান মামা মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে উনি দুঃখে কষ্টে উন্মাদ হয়ে গিয়েছিলেন। এতদিন তো উনি এই বিষয়ে কাউকে বলেননি, কারোর সাথে শেয়ার করেননি। এরপর ওনার মা বাবা সহ আশেপাশের সবাই জানতে পারেন ঘটনাটা কি। যারা যারা ইরাপরীকে দেখেছে তারাও অবাক হয়ে যায় যে আমরা একটা পরীকে দেখেছি এভাবে মানুষের বেশে। হাসান মামা কিন্তু এতটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মনের দুঃখে, নিজের সন্তান হারানোর বেদনা, এরপর নিজের স্ত্রী কিভাবে আসলে এক ধরনের অভিনয় করেছে বলতে হবে। উনি কিন্তু এই ঘটনা 3 বছর পর আত্মহত্যা করেছিলেন মনের দুঃখে। এভাবেই হাসান মামার ঘটনার সমাপ্তি ঘটে। আর হাসান মামা হাবিব ভাইয়ের মামা হন। মূলত তার পরিবারের সবাই এই ঘটনা জানেন, তবে স্পেসিফিকভাবে আমরা কিছু বিষয় বলিনি। যেমন হাসান মামার অরিজিনাল নামটা কি, আমরা হাসান মামা বলছি, এটা মূলত ওনার ছদ্মনাম। তারপর বেশ কিছু বিষয় আমরা আমাদের মতো করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কারণ আসলে অনেক বিষয় শেয়ার করা যায় না, এগুলো করা উচিত নয়। তাহলে দেখা যাচ্ছে অনেকেরই বিরাগ ভাজন হতে হয় আর কি আমাদেরকে। আরও একটা বিষয়, পরিজগতে আসলে অনেক ব্যাপার স্যাপার রয়েছে। হাসান মামা যখন গিয়েছিলেন উনি নাকি ওই জগতে শুধু মহিলাদেরকেই দেখেছিলেন, কোনো পুরুষদেরকে দেখেননি। পরবর্তীতে উনি যখন বলেছেন এরকমটাই বলেছিলেন আর কি। আর ওনার মেয়েকে যে নিয়ে গেল প্রতি 100 বছর পর পর এরকম একটা ঘটনা ঘটে। আমরা পূর্বে যতগুলো পরীর ঘটনা পেয়েছি এই তথ্য কিন্তু আমরা কোথাও পাইনি। মূলত ঘটনার এই জায়গায় এসে ভিন্ন একটা নাটকীয়তা পেয়েছে ঘটনার এই অংশটা আর কি, যেটা অন্যান্য গতানুগতিক পরীর ঘটনা থেকে এই ঘটনাটাকে পৃথক একটা মর্যাদা দিয়েছে। মূলত এই জায়গাটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে যে আসলেই পরীদের জগৎ থেকে আমাদের জগতের এমন কোনো ছেলেকে তারা বেছে নেয় যারা সুদর্শন চরিত্রবান, আর এমন ছেলেদেরকে টার্গেট করে পরী রানী কোনো একটা পরীকে তার সাথে বিয়ে দেয়। তাদের যে কন্যা সন্তান হয়, পরবর্তীতে কন্যা সন্তান সহ সেই পরী ওই দেশে চলে যায়। আর যার সাথে বিয়ে হলো এই ছেলেটা মনের দুঃখে
একটা বদ্ধ উন্মাদ হয়ে যাবার মতো অবস্থা হয়। কেউ উন্মাদ হয়ে যায়, কেউ হয়তো বা হয় না, চিকিৎসা করে আল্লাহর রহমতে ভালো হয়, কেউ বা স্বাভাবিক থাকে। এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তবে আসলে ভিন্ন জগতের কারোর সাথে সম্পর্ক স্থাপন করা, বৈবাহিক সম্পর্কে চলে যাওয়া, এটা যে আসলে খুব একটা সুখকর হয় না। অধিকাংশ ঘটনাতেই কিন্তু আমরা এই বিষয়টা জানতে পারি, দেখতে পারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা হাসান মামার ভুল ত্রুটি ক্ষমা করুন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ধৈর্য ধরে আজকের পুরো এপিসোডটি শুনলেন, তাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা। যারা ঘটনা পাঠিয়েছেন অনেক ভাই এবং শেখ মিখেল আহমেদ ভাই, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছ থেকে আরও বেশি বেশি ঘটনা এইভাবেই আমরা পেতে থাকব। প্রিয় লিসেনার্স, ঘটনা দুটি কেমন লেগেছে তা জানিয়ে কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর ঘটনা সম্পর্কিত রিভিউগুলো কিন্তু আপনারা আমাদের গ্রুপে দিতে পারেন। আমরা অপেক্ষায় থাকব আপনাদের কাছে ঘটনা দুটি কেমন লেগেছে। আজকের এপিসোড থেকে বিদায় নিব। আগামীকাল মঙ্গলবার আমাদের আফনান্স ইউটিউব চ্যানেলে ফিয়ার উইথ টুয়েসডে এপিসোডে হরর কিছু ঘটনা নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।